হ্যালো ফ্রেন্ড, ক্লাস 8 এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এই উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদকে আমরা 7টা ভাগে ভাগ করেছিলাম। সেই ভাগগুলো আমরা বিগত 2টি ক্লাসের মাধ্যমে উপস্থাপন করেছিলাম। ফ্রেন্ড, আজকে আমরা যেটা পড়ব, উত্তর আমেরিকা মহাদেশের একটা জলবায়ু ছিল। সেই জলবায়ুর মধ্যে একটা যে জলবায়ুটার নাম ছিল শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু। জলবায়ুটার নাম ছিল শীতল শীতল সে জলবায়ুর নাম ছিল শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় মহাদেশীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ তৃণভূমি ও নাতিশীতোষ্ণ তৃণভূমি। ফ্রেন্ড, এই আমরা এর আগে একটা পড়েছিলাম শীতল নাতিশীতোষ্ণ মহাদেশের জলবায়ু ও নাতিশীতোষ্ণ তৃণভূমি। এই ভাগটা ছিল সম্ভবত 4 নাম্বার। এই 4 নম্বরের ভাগ থেকে ফ্রেন্ড আমরা সেখানে পড়েছিলাম যে শীতল নাতিশীতোষ্ণ বা মহাদেশের জলবায়ু উত্তর আমেরিকা মহাদেশের ঠিক মধ্যভাগে এই জলবায়ু অঞ্চলটা অবস্থান করেছে। মধ্যভাগে যেখানে অবস্থান করেছিল সেটা দেখা গিয়েছিল প্রায় মধ্য আমেরিকা বরাবর এবং রকি পার্বত্য অঞ্চল বৃহৎ অঞ্চলের মধ্যভাগে এটা ছিল, যার নাম ছিল দেখো তৃণভূমি। যে আমরা বলেছিলাম ওই জলবায়ু বৈশিষ্ট্যকে আমরা বলেছিলাম যে সেখানে জলবায়ুটি ছিল মহাদেশীয় অভ্যন্তরে অবস্থিত হওয়ায় জলবায়ু চরম ভাবাপন্ন। এর আর এক নাম পেইরি জলবায়ু। এই পেইরি জলবায়ুতে যথেষ্ট উষ্ণ ও শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং এক ধরনের উদ্ভিদ পাওয়া যায়, এক ধরনের তৃণভূমি পাওয়া যায়, যাকে বলা হয় পেইরি তৃণভূমি। এই জলবায়ুটা যেখানে ছিল তার নাম ছিল পেইরি জলবায়ু। তাহলে এর অপর নাম কি হতে পারে? শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ুর অপর নাম কি হতে পারে? অপর নাম হলো পেইরি জলবায়ু। অপর নাম। ফ্রেন্ড, এই পেইরি জলবায়ুর যে অপর নাম ছিল, সেই অপর পেইরি জলবায়ু অঞ্চলে কি ধরনের তৃণভূমি দেখা যায়? এক ধরনের তৃণভূমি ছিল। তৃণভূমিটির নাম কি ছিল? পেইরি তৃণভূমি। ফ্রেন্ড, তাহলে আমরা আজকে যেটা জানবো সেটা জানবো এই পেইরি তৃণভূমি সম্পর্কে আমরা জানবো। সো ফ্রেন্ড, আমরা কোথা থেকে পেলাম পেইরি তৃণভূমিটা? যে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে এবং রকি পার্বত্য অঞ্চল এবং বৃহৎ হ্রদ অঞ্চলের মধ্যভাগে যে জলবায়ুটা দেখা যায় সেটা নাতিশীতোষ্ণ জলবায়ু। এই জলবায়ুর ওপর নাম ছিল পেইরি জলবায়ু। এই পেইরি জলবায়ুতে কি দেখা যায়? এই পেইরি জলবায়ুতে উষ্ণতাতে বিরাট একটা তা নয়, অনেকটা চরম ভাবাপন্ন প্রকৃতির। এই জন্য ছোট ছোট কি ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ বা ঘাস দেখা যায়। এই ঘাসের গুলোর নাম কি ছিল? যেমন আলফা ঘাস ছিল, হে ঘাস ছিল। এই ঘাসের উপর নির্ভর করে এই ধরনের একটা তৃণভূমি পাওয়া যায়, যার নাম পেইরি তৃণভূমি। তাহলে ফ্রেন্ড, এসো আজকে আমরা আলোচনা করব এই পেইরি তৃণভূমি সম্পর্কে। পেইরি তৃণভূমি। এই পেইরি তৃণভূমিটা কি জানতে হবে আমাদের? উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তৃণভূমি অবস্থান করেছে। তাহলে আমরা প্রথমে যেটা জানবো অবস্থান।
অবস্থান আমরা কি বলছি, জলবায়ুর অবস্থানের মধ্যে উত্তর আমেরিকা মহাদেশের, উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে বৃহৎ হ্রদ অঞ্চলে এটি দেখা যায়। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে সমভূমি অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে তৃণভূমি অবস্থান করেছে, আর দেখা যায় বৃহৎ হ্রদ অঞ্চলের মধ্যভাগে এটি অবস্থান করেছে। এর কি দেখা যায় যে বসন্তকালে বরফ গলে যাওয়ার সময় তৃণভূমির বিস্তীর্ণ ক্ষেত্রে কিছু পরিমাণ উদ্ভিদ বা গুল্মজাতীয় উদ্ভিদ বা তৃণ জন্মায়। তৃণ বা স্বাভাবিক উদ্ভিদ আমরা জানবো কি তৃণ পাওয়া যায় সেখানে, তৃণ বা স্বাভাবিক উদ্ভিদ। ফ্রেন্ড এখানে কি কি স্বাভাবিক উদ্ভিদ, কি কি ধরনের এখানে স্বাভাবিক উদ্ভিদ বা তৃণ পাওয়া যায়, হে পশু খাদ্য, হে ক্লোভার, হে আলফা আলফা ক্লোভার, হে ক্লোভার আলফা আলফা তৃণ ও ভুট্টা জন্মায়, ও ভুট্টা জন্মায়। এগুলো তৃণ ও ভুট্টা জন্মায়, ভুট্টা জন্মায়। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে পেরি তৃণভূমির দুটো স্বাভাবিক উদ্ভিদের বা দুটো তৃণভূমির নাম হলো তো ক্লোভার, হে আলফা আলফা ইত্যাদি। তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসাবে খুব বিখ্যাত। এই জন্য কি বিখ্যাত, পশুচারণের পক্ষে বিখ্যাত, পশুচারণের ক্ষেত্র বিখ্যাত। পশুচারণ ভূমি এখানকার বিখ্যাত। কেন বিখ্যাত, কেননা যে মধ্য আমেরিকার হ্রদ অঞ্চল এবং রকি পার্বত্য অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে মহাদেশের আমাদের যে জলবায়ুটা দেখা গিয়েছিল, সেই পেইরি জলবায়ু অঞ্চলে কি হয় যে বৃষ্টিপাত খুব কম হয়, জলবায়ুটা চরমভাবাপন্ন, তাই তৃণ জাতীয় উদ্ভিদ জন্মায়। তো তৃণ জাতীয় উদ্ভিদ কি কি জন্মায়, হে আলফা ক্লেভার প্রভৃতি তৃণ বা ভুট্টা। তাহলে এই ধরনের উদ্ভিদগুলি বা তৃণগুলি সবই কিন্তু পশুর খাবার। কিসের খাবার, পশুর খাবার, পশুর খাবার। তাই এখানে কি হয়, পশুর খাবার পাওয়া যায় বলে এখানে পশুচারণ ক্ষেত্র গড়ে উঠেছে। বিখ্যাত বড় বড় পশুজাত দ্রব্য যেমন দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণে এখানে সংরক্ষণ শিল্প এখানে গড়ে উঠেছে। এই কারণে এখানে দুগ্ধ শিল্প উন্নত লাভ করেছে, দুগ্ধ শিল্প। দুগ্ধ শিল্প উন্নত লাভ করেছে। উন্নত লাভ করেছে। ফ্রেন্ড যদি এবার যদি পরীক্ষার কোশ্চেন আসে যে পেইরি তৃণভূমি অঞ্চলে, পেইরি তৃণভূমি অঞ্চলে কেন দুগ্ধ শিল্প উন্নত লাভ করেছে, দুগ্ধ শিল্প বা দুধ বা দুগ্ধজাত শিল্প উন্নত লাভ করেছে, মনে রাখতে হবে ফ্রেন্ড যে বলতে হবে যে উত্তর আমেরিকা মহাদেশের পেইরি জলবায়ু অঞ্চলে যে মধ্যভাগের বৃহৎ হ্রদ অঞ্চল আছে সেখানে পেইরি তৃণভূমিতে হে আলফা আলফা ক্লোভার তৃণ ও ভুট্টা জন্মায়। এই সমস্ত তৃণগুলি পশুদের খাবার, তাই এখানে গরু, ছাগল, ভেড়া, উট ইত্যাদি পালন করা হয়। এদের উপর নির্ভর করে কি হয় যে দুগ্ধ এবং দুগ্ধজাত শিল্প এখানে গড়ে উঠেছে। অনেক সময় কোশ্চেন আছে কেন দুগ্ধজাত শিল্প গড়ে উঠেছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা দুগ্ধজাত শিল্প কেন গড়ে উঠেছে, কোথায় গড়ে উঠেছে। সমগ্র পেইরি অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতকালে শেষে বসন্তকালে গম চাষ হয়।
এই অংশে বসন্তকালীন গম বলাই নামে পরিচিত। মনে রাখতে হবে। এরপর রাখতে হবে গম চাষ। গম চাষ বা চাষবাস, চাষ বা কৃষি। এখানে কৃষি কি পাওয়া যায় মনে রাখতে হবে ফ্রেন্ড। এইখানে আমাদের এক ধরনের রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ এক ধরনের বাতাস পাওয়া যায়, চিনুক। এই চিনুক বসন্তকালে নেমে আসে। কি আসে বসন্তকালে, কি হয় বরফটাকে জলে পরিণত করে দেয়। এর ফলে কি হয় সেখানে বসন্তকালীন গম চাষ হয়। বসন্তকালীন গম চাষ হয়। বসন্তকালীন গম চাষ হয়। গম চাষ হয়। এই জন্য এটা কৃষির ক্ষেত্রে উপযুক্ত। পরীক্ষার্থী কোশ্চেন আছে কেন কৃষির ক্ষেত্রে উপযুক্ত। বসন্তকালীন গম চাষ হওয়ায় এখানে একটা রাজ্য আছে, উত্তরাংশে একটা রাজ্য আছে যার নাম ছিল ডাকোটা। এই ডাকোটাতে সর্বাধিক গম পাওয়া যায়। ডাকোটা প্রচুর গম পাওয়া যায়, প্রচুর গম চাষ হয়। যদি পরীক্ষায় কোশ্চেন আসছে ডাকোটা কি জন্য বিখ্যাত, ডাকোটা হলো গম চাষের জন্য বিখ্যাত। ডাকোটা গম চাষের জন্য ফ্রেন্ড বিখ্যাত। ফ্রেন্ড ডাকোটা রাজ্য আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্য। বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালের গম চাষ করা হয়। সমগ্র অঞ্চলটি বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি বা ব্রেড বাস্কেট অফ ওয়ার্ল্ড। পৃথিবীর রুটির ঝুড়ি। ফ্রেন্ড অনেক সময় কোশ্চেন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়। আনসারটা হবে পেইলি তৃণভূমিকে বা পেইলি অঞ্চলকে, পেইলি তৃণভূমিকে পেইলি তৃণভূমিকে বলা হয়। কেন বলা হয় যে উত্তর আমেরিকা মহাদেশের যে মধ্যভাগ ও রকি পার্বত্য অঞ্চল আছে সেখানে কি দেখা যায় চিনুক পর্বতের চিনুক স্থানীয় বায়ুপ্রবাহের বায়ুপ্রবাহের ফলে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে সেখানে কি হয় বরফটাকে গলিয়ে দেয়। গলিয়ে দেওয়ার ফলে সেখানে বসন্তকালীন গম চাষ হয়। আবার এইখানের মধ্যে রাজ্য আছে ডাকোটা, মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকোটাতে প্রচুর পরিমাণে গম পাওয়া যায়, এই জন্য একে গমের রাজ্য বলা হয়। এই ডাকোটার আবার দক্ষিণাংশে শীতকালেও গম চাষ হয়। সমগ্র অঞ্চলটিতে পৃথিবীতে সবচেয়ে বেশি গম পাওয়া যায়, তাই গম পাওয়া যায় বলে একে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। যাকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি, যাকে বলা হয় ব্রেড বাস্কেট অফ ওয়ার্ল্ড। ব্রেড বাস্কেট অফ ওয়ার্ল্ড। অনেক সময় কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়, এটাকে বলা হয় ব্রেড বাস্কেট অফ ওয়ার্ল্ড। সো ফ্রেন্ড আমরা আজকে পেইলি তৃণভূমি সম্পর্কে আমরা জেনে নিলাম কি কি সেখানে হয় এবং কিসের জন্য উন্নত লাভ করেছে। তাহলে আমরা জানা গেল পেইলি তৃণভূমির আমরা অবস্থান পেলাম, পেইলি তৃণভূমিতে কি কি চাষ হয় সেটা পেলাম, পেইলি তৃণভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে পেলাম। ফ্রেন্ড পেইলি তৃণভূমি অঞ্চলের কি কি শিল্প গড়ে উঠেছে, কি কি শিল্প দুগ্ধজাত শিল্প কেন গড়ে উঠেছে সেটা দেখলাম। পেইলি তৃণভূমি অঞ্চলে গমের রাজ্য, সবচেয়ে বেশি গম পাওয়া যায় কোথায়, ডাকোটা, সেটা পেলাম। ফ্রেন্ড এরপর পেলাম রুটির ঝুড়ি কাকে বলা হয়, পেইলি তৃণভূমিকে বলা হয় এবং কেন বলা হয় সেটাও আমরা আলোচনা করলাম। সো ফ্রেন্ড তাহলে এবার যদি কোশ্চেন আসে পেইলি তৃণভূমি সম্পর্কে প্রশ্ন নিয়ে একটু আলোচনা করো। প্রশ্ন
Friend, first question. পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? কাকে বলা হয়? কাকে বলা হয়? এটা 1 নম্বর কোশ্চেন। আনসারটা আগে বলে দিচ্ছি। 2 নম্বর কোশ্চেন আসতে পারে পৃথিবীর রুটির ঝুড়ি পেইরি তৃণভূমিকে তৃণভূমি অঞ্চলকে বলা হয় কেন? অঞ্চলকে বলা হয় কেন? 2 নম্বর কোশ্চেন আসতে পারে। 3 নম্বর কোশ্চেন, তাহলে 2 নম্বর কোশ্চেন হলো পেইরি তৃণভূমি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি কেন বলা হয়? 3 নম্বর কোশ্চেন আসতে পারে ডাকোটা কি জন্য বিখ্যাত? ডাকোটা কি জন্য বিখ্যাত? 1 নম্বর কোশ্চেন। এরপর 4 নম্বরের কোশ্চেন আসতে পারে পেইরি জলবায়ু বা তৃণভূমির প্রধান স্বাভাবিক উদ্ভিদ বা তৃণর নাম লেখো বা তৃণগুলির নাম লেখো। এটা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে যে পেইরি তৃণভূমি অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ বা তৃণগুলির নাম কি? আলফালফা, ক্লোভার, ইত্যাদি। ফ্রেন্ড, নেক্সট কোশ্চেন আসতে পারে পেইরি অঞ্চল পেইরি জলবায়ু অঞ্চল দুধ ও দুগ্ধজাত শিল্পে উন্নত কেন? 3 নম্বর কোশ্চেন আসতে পারে। ফ্রেন্ড, এরপর কোশ্চেন আসতে পারে 6 নম্বর কোশ্চেন। পেইরি তৃণভূমিতে পশু চারণ ভূমি গড়ে উঠেছে কেন? এটাও ফ্রেন্ড 3 নম্বরের কোশ্চেন হতে পারে অথবা 2 নম্বরেরও হতে পারে। এগুলো 2, 3 দুটি ফ্রেন্ড হতে পারে, একটু নাম্বার এগুলো করে নাও। 2 এরও আসতে পারে বা 3 এও আসতে পারে। ফ্রেন্ড, এই গেল আমাদের পেইরি তৃণভূমি সম্পর্কে আলোচনা। সুতরাং পেইরি তৃণভূমি সম্পর্কে আমাদের আলোচনা শেষ হলে একটু ভালো করে তোমরা পড়ে নেবে। আজ উত্তর আমেরিকা মহাদেশের আমরা পেইরি জলবায়ুর মধ্যে পেইরি তৃণভূমি সম্পর্কে ফ্রেন্ড জানলাম। এর পরের ক্লাসে আমরা অন্য ক্লাস নিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।